12 ডিসেম্বর 2015 মুম্বাই পুলিশের কাছে একটা ফোন আসে। এক ব্যক্তি যে নালার পাশে নোংরা ঠোংরা তোলে না, সে একটা জিনিস দেখেছে এবং দেখে না তার খুব সন্দেহ হয়। সে সেই নালার পাড়ে গিয়ে ভালো করে দেখার ট্রাই করে। প্রথমে তো সেই ব্যক্তি ভেবেছিল যে তার ভাগ্যে সেদিন লটারি লেগেছে, কোনো একটা বক্সে কোনো দামি জিনিস এই নালার মধ্যে থেকে চলে এসেছে, তো সে ওইগুলো বিক্রি করে বেশ ভালো মতন পয়সা কামাবে। কিন্তু সেই নালার মধ্যে থাকা কাপবোর্ডের যে বক্স, সেটা সে একটু ওপেন করতেই জাস্ট দেখতে পায় একটা মানুষের পা। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে লোকাল লোকজনকে সে এই জিনিসটা বলে। তারা পুলিশকে ফোন করে, পুলিশ আসে, এসে দুটো কাপবোর্ডের বক্স তারা উদ্ধার করে যেই না তারা ওপেন করে, তারা একদম চমকে যায়। একটা নারীর শরীর, সেটা পুরোপুরি উলঙ্গ, এবং আর একটা কাপবোর্ড বক্সে রয়েছে একটা পুরুষের শরীর, সেটাও পুরোপুরি বিবস্ত্র অবস্থায়। এবং এই জিনিসটা দেখা মাত্রই পুলিশ বুঝতে পারে তাদের সামনে মোস্ট প্রবাবলি একটা ব্লাইন্ড কেস এসেছে। যে পুরুষ আছে, যার বডিটা তারা পেয়েছে, তাকে দেখে বেশ বয়স্কই মনে হচ্ছে। তার ফেসটা মোটামুটি আইডেন্টিফাই করা যাচ্ছে, কিন্তু উল্টো দিকে যে ফিমেল আছে, তার ফেসটা না কোনো একটা কারণে নষ্ট হয়ে গেছে, সেটা ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না। গায়ে কোনো জামা কাপড়ও নেই। এই ক্ষেত্রে পুলিশ যে জামা কাপড় দেখে এরা কোথায় থাকতে পারে, কোন কোম্পানির জামা কাপড় পরেছে, বড়লোক না গরিব, মানে বড়লোক না গরিব এটা কি করে বোঝা যায়? একটা জামা যদি দামি জায়গার থেকে কেনা হয়, তার মানে সেই পার্সনটা ইকোনমিক ক্যাপাবিলিটিটা অনেক বেশি হবে। তো এই ক্ষেত্রে পুলিশের কাছে তো সেই সুযোগও নেই। এবার পুলিশ বডির দুটো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এই তদন্তের একদম শুরুতেই পুলিশ আশেপাশে থানাতে এই নিউজটা ফরওয়ার্ড করে দেয় অ্যান্ড বলে যে তোমাদের থানাতে যদি কোনো রকম কোনো মিসিং কমপ্লেন লাস্ট কয়েকদিনে বা কয়েক মাসে এসে থাকে, তার ডেটাটা মুভ ফরওয়ার্ড করো। তো অনেক ডেটা মুভ ফরওয়ার্ড হতে থাকে। পুলিশ এক এক করে ছাঁটাই বাছাই করে একটা জায়গায় গিয়ে তারা ভাবে মোস্ট প্রবাবলি এই দুজনের বডি তারা পেয়েছে। জাস্ট 12 ডিসেম্বর বডিটা পেয়েছিল এবং 11 ডিসেম্বর দুটো মিসিং কমপ্লেন রেজিস্টার্ড হয়েছিল নিয়ারেস্ট দুটো থানাতে। সেই মিসিং কমপ্লেনে ক্লিয়ারলি বলা হয়েছিল হেমা এবং হরিশ এরা দুজন মিসিং যায় একসাথে। এরা দুজনে একসাথে একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছিল, কিন্তু কোন কাজে বেরিয়েছিল সেটা তারা কাউকে বলে যায়নি। তারা বেরিয়েছিল 10 তারিখ বিকেলবেলা 5:30টার সময়, এবং সেই 10 তারিখ বিকেলবেলা 5:30টায় বেরিয়ে তাদের পরিবারের লোকরা যখন দেখতে পায় তারা রাত্রেবেলা 11টা-12টা বেজে যাওয়ার পরেও আসেনি, তখন তারা সেই রাতেই থানাতে গিয়ে মিসিং কমপ্লেন লিখিয়ে আসে। এবার যে দুজনের বডি পাওয়া গেছে, তাদের মধ্যে হরেশ বলে যে ব্যক্তি আছে, তাকে তো মোটামুটি আইডেন্টিফাই করা গেছে। তিনি একজন নামি দাবি আইনজীবী। আর উল্টো দিকে যে নারী আছে, তার নাম আপাত দৃষ্টিতে পুলিশ ধরে রেখেছে হেমা, কিন্তু ওই বডিটা হেমার কিনা সেটা কে আইডেন্টিফাই করবে? হেমার পরিবার পরিজন তারা মুম্বাইতে থাকে না, তারা থাকে হয় দিল্লিতে নয়তো গুজরাটে। তো সেই ক্ষেত্রে তাদের তো আসতে একটু টাইম লাগবে। তো তার আগে হেমার যে হাউস হেল্প আছে ললিত, তাকে দিয়ে আইডেন্টিফিকেশন করানো হয়। সে আইডেন্টিফাই করে। এরপরে ময়না তদন্তের রিপোর্ট আসে, এবং সেই ময়না তদন্তের রিপোর্টে বলা হয় এদের দুজনকে 10 থেকে 15 মিনিটের ব্যবধানে গলা টিপে হত্যা করা হয়। তারপর এই কাপবোর্ড বক্সে ফিক্স করে ওই নালাতে ভাসিয়ে দেওয়া হয় মোস্ট প্রবাবলি 11 তারিখই, এবং সেটা 12 তারিখ উদ্ধার হয়। কিন্তু এই কেসে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এদেরকে মারার আগে অজ্ঞান করে হয়েছিল, এবং অজ্ঞান করাটা কোনো ঘুমের ওষুধ দিয়ে করা হয়নি, করা হয়েছিল ক্লোরোফর্ম দিয়ে। পুলিশ এইটুকু জানার পর
তারা এই দুজন ব্যক্তির ব্যাপারে আরও ডিটেলসে জানা শুরু করে। তারা জানতে পারে হেমা একজন আর্টিস্ট, তার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে গুজরাটের বড়োদাতে। হেমার মাও একজন বড় আর্টিস্ট ছিলেন। এবার এনারা কীরকম আর্টিস্ট ছিলেন আমি সেটা বোঝাতে আপনাদেরকে বলবো, এনারা পেন্টিং তেমন করতেন না। পেন্টিং তো ছিল, কিন্তু তাছাড়াও এনাদের যে আর্টের টাইপটা ছিল সেটা কিছুটা এরকম, আমরা যখন দুর্গাপুজোতে প্যান্ডেল দেখতে চাই না, প্যান্ডেলের মধ্যে অনেক রকমের আর্ট দেখি না, অনেক কিছু ফুটিয়ে তোলা হয় না, ওই টাইপের কিছুটা আর্ট। এবং হেমা একসময় বিবাহিত ছিল, তার এক্স হাজব্যান্ডের নাম হচ্ছে চিন্তন। এই চিন্তনও একজন আর্টিস্ট। এবার এনার যে বাবা আছে তিনিও একজন বড় আর্টিস্ট ছিলেন। তো দুই আর্টিস্ট ফ্যামিলির ছেলে মেয়ে তারাও আর্টিস্ট হয়। দেন একটা সময় কলেজে তারা যখন পড়াশুনো করছিল একে অপরের প্রেমে পড়ে। দেন 1998 সালে তারা বিয়ে করে নেয়। বিয়ে করার পর তাদের জীবনটা নিশ্চয়ই সুখী হওয়ার কথা। প্রথম কয়েক বছর তাদের জীবনটা বেশ সুখী ছিল, কিন্তু এরপর আস্তে আস্তে নানান রকম সমস্যা দেখা দিতে থাকে। এর আগে তারা দিল্লিতে 1.5 কোটি টাকার একটা ফ্ল্যাট একসাথে কিনেছিল। সেখানে হেমা দিয়েছিল 25 লাখ, বাদ বাকি টাকা দিয়েছিল চিন্তন। এবার আপনারা বলবেন, নর্মাল দুটো আর্টিস্ট, তাদের কাছে এত টাকা, এটা কল্পনাই করা যায় না। হেমা আর চিন্তন তাদের যে এক্সিবিশন হতো সেটা ইউরোপে হতো, আমেরিকাতে হতো, জাপানে হতো, কোরিয়াতে হতো, এবং তাদের আর্টগুলো $90,000, $1,00,000, $70,000 এরকম প্রাইসে কেনা হতো। এবং এই রকম একটা আর্ট বিক্রি হলেই তার থেকে যে টাকা আসে তাতে মোটামুটি মানুষের সারা জীবন চলে যায়। আর এই ক্ষেত্রে তারা তো কন্টিনিউয়াস ওয়ার্ক করছিল, এরা দুজনে অনেক পুরস্কারও পায়। কিন্তু আস্তে আস্তে পার্সোনাল লাইফে এদের মধ্যে তিক্ততা বাড়ছিল। সালটা চলে এসেছিল 2010। এনাদের পার্সোনাল সম্পর্ক একদম তলানিতে চলে গেছে, এবং সেই মুহূর্তে চিন্তন ডিসাইড করে তারা ডিভোর্স নেবে। সে উকিলের কাছে যায় এবং ডিভোর্সের লেটার তার ওয়াইফ উমাকে পাঠিয়ে দেয়। এবং কোন দিনে পাঠায় জানেন? যেদিন তাদের অ্যানিভার্সারি ছিল। এবং এই জায়গাতে এসে চিন্তন কেন এরকম করছিল? তাদের মধ্যে বিয়ে অনেক দিন হয়ে গেছিল। এই অনেক দিনের সম্পর্কে ফাটল তো ধরেছিল। ফাটল ধরার মেইন কারণগুলো ছিল, এক, উমা ছোট ছোট ড্রেস পরে, নেশাপাতি করে, তারপর সে সন্তান নিতে চায় না। এবং এই জায়গাতেই এই সম্পর্কের ব্রেকিং পয়েন্ট তৈরি হয়েছিল, এবং ফাইনালি সেটা ব্রেক হতে চলেছিল। এবার কেসটা কোর্টে ওঠার পর কোর্টে যেমন কেসটা চলছে তার সাথে সাথে পার্সোনালি কোর্টের বাইরে আরও একটা জিনিস নিয়ে কেস চলছিল। সেটা হচ্ছে একটা কুকুর। এনাদের সন্তান তো ছিল না, কিন্তু একটা কুকুর ছিল, এবং সেই কুকুরটা কার কাছে থাকবে এইটা নিয়েও তারা কোর্টে চলে যায়। কোর্ট বলে কুকুরটা চিন্তনের কাছে থাকবে। যেই না কুকুরটা চিন্তনের কাছে থাকতে শুরু করে, সঙ্গে সঙ্গে উমা সে কি করে, রাস্তা থেকে 2টো কুকুর এনে পুষতে শুরু করে। যে ফ্ল্যাটে তারা থাকছিল, তারা একসাথে কিনেছিল, সেই ফ্ল্যাটটা কোর্টের আদেশ অনুযায়ী দুজনে আলাদা আলাদা রুমেই থাকছিল। তাদের যে বাড়ির হেল্পার ছিল তারা এক ছিল, কিন্তু বাদবাকি সব আলাদা ছিল। এবার হঠাৎই একদিন ওই বাড়ির হেল্পার চিন্তনের রুমে যায়, এবং চিন্তনের রুমে যেতেই সে লজ্জা পেয়ে বেরিয়ে আসে। উমা এই জিনিসটা দেখে বলে যে কি হয়েছে, তুমি হঠাৎ করে এইরকমভাবে বেরিয়ে আসলে কেন? তখন সে বলে, ম্যাডাম একবার স্যারের ঘরে গিয়ে দেখুন। উমা ওই ঘরে তো যেতে পারবে না, কোর্টের তো পারমিশন নেই, কিন্তু চিন্তন ওই সময় ওখানে ছিল না। সে রুমে যায় এবং রুমে গিয়ে দেখে তার একটা উলঙ্গ ছবি দেয়ালে আঁকা, এবং সেই উলঙ্গ ছবির সাথে তার সেই 2টো স্ট্রিট ডগের ছবি অদ্ভুত নোংরাভাবে আঁকা হয়েছে, এবং সেটা এঁকেছে কে? চিন্তন। এবং এই জিনিসটা দেখার পর উমা প্রচণ্ড ক্ষেপে যায়, এবং সে সোজা চিন্তনকে বলে এই ছবিটা রিমুভ করতে। চিন্তন বলে, আমার পার্সোনাল রুমে আমি কোন ড্রয়িং রাখবো এটা আমার ব্যাপার, তোমার কোনো অধিকার নেই এতে বলার।
উমা চলে যায় কোর্টে, এবং উমা কোর্টে চলে যাওয়ার পর কোর্টে এই জিনিসে যখন ট্রায়াল হয়, একবার কোর্ট বলে ওই ছবিটা সরিয়ে নাও, যেহেতু ওই ঘরে অনেক সময় হাউস হেল্পাররা যায়, সেহেতু একটা নারীর সম্মানের ব্যাপার। এটা তো ছিল লোয়ার কোর্টের রায়। সোজা চিন্তান এরপর চলে যায় এই কেসটা নিয়ে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে সেই কেসটা 2025 পর্যন্ত চলেছিল। তারপর সেই কেসটাকে ক্লোজ করে দেওয়া হয়। কেন ক্লোজ করে দেওয়া হয়? যে কেস করেছিল উমা, সে তো এই পৃথিবীতেই আর নেই। তিক্ততা বাড়ছে, এইভাবে সম্পর্কে যা করার, যত খারাপ করার দুজন একে অপরের করছে। ফাইনালি 2014 সাল আসে, ডিভোর্স কমপ্লিট হয়ে যায়। কিন্তু ডিভোর্স কমপ্লিট তো হয়ে গেছে, এবার আসে প্রপার্টি ইস্যু। উমা অ্যালিমনি চায়, এবং অ্যালিমনি দিতে একদমই নারাজ চিন্তান। সে বলে ও তো ইনকাম করে, ও তো ভালো কামায়, তো ওর অ্যালিমনি কেন লাগবে? কোর্টে উমা গিয়ে বলে 2 লাখ টাকা পার মান্থ দিতে হবে, কিন্তু কোর্ট বলে 40,000 এটাই যথেষ্ট। 2015 ডিসেম্বরের 10 তারিখ, সেদিন হঠাৎই উমা চিন্তিত হয়ে পড়ে একটা ফোন আসার পর। তার যে হেল্পার ছিল তাকে বলে যে ম্যাডাম আপনি এত চিন্তিত হয়ে পড়লেন কেন? তখন উমা বলে চিন্তান আবার মুম্বাইতে এসেছে, আবার এমন কিছু একটা করবে যেটা নিয়ে আমাকে লোকলজ্জার সামনে পড়তে হবে। এবং এর খানিকক্ষণ পরেই বেলা 5:30 নাগাদ সে এবং তার উকিল হরেশ তারা কোথাও একটা চলে যায়। তারপর তারা যখন রিটার্ন না হয় তখন তাদের ফ্যামিলি মিসিং কমপ্লেন লেখায়। তার 2 দিন পর তাদের বডি পাওয়া যায়, পুলিশ তদন্ত করে, ময়না তদন্তের রিপোর্টও চলে আসে। পুলিশের এবার তদন্ত করার পালা। পুলিশ তদন্তের প্রথমেই পার্সোনাল গ্রাউন্ড, প্রফেশনাল গ্রাউন্ড সমস্ত কিছু দেখতেই তারা চিন্তানের উপর সন্দেহ করে, কিন্তু চিন্তানকে তারা প্রথমে কিচ্ছু বলে না। চিন্তান উমার কিন্তু সৎকারের সময়ও মুম্বাইতে এসেছিল, সে রীতিমতন সৎকারের সময় কান্নাকাটিও করছিল। এক্স ওয়াইফের জন্য এত কান্নাকাটি, পুলিশ সবই দেখছিল, কিন্তু পুলিশের কাছে সেই সময় কোনো প্রমাণ নেই, সেহেতু তারা চিন্তানকে কোনোভাবে অ্যারেস্ট করতে পারবে না। এবার যেখানে বডি পাওয়া গেছিল সেই জায়গা থেকে সেই নালাটা কত দূর গেছে, সেই সমস্ত কিছু পুলিশ এক এক করে ফলো করতে থাকে। তারা সিসিটিভি দেখতে থাকে, এবং সিসিটিভিতে তারা দেখতে পায় 11 তারিখ রাত্রেবেলা একটা অটো ওই নালার পাশে একটা জায়গায় এসে দাঁড়ায়। সেখান থেকে কয়েকজন ব্যক্তি নামে তারা কিছু একটা জলের মধ্যে বা নালার মধ্যে ফেলে দেয়। পুলিশ বুঝতে পারে এই অটোতেই সমস্ত কর্মকাণ্ড করা হয়েছে, উমা আর হরেশের বডিটা এটাতেই আনা হয়েছে। কিন্তু অটোর নাম্বার, ওই গাড়িতে কে কে ছিল, সেই কোনো কিছুই পুলিশ রাতের অন্ধকারে দেখতে পাচ্ছে না। এবার পুলিশ এই অটোটাকে সিসিটিভির মাধ্যমে ফলো করে। ফলো করতে করতে তারা মুম্বাইয়ের একটা ওয়ার্কশপের সামনে গিয়ে থামে, এবং এই ওয়ার্কশপটা যার ছিল এই ব্যক্তিকে চিন্তান এবং উমা দুজনেই চিনত, যেহেতু দুজনে আর্টের কাজ করত, এবং এই আর্টের কাজ করতে অনেক ছোট ছোট কাজের দরকার পড়তো যেগুলো উমা আর চিন্তান করতো না। সেই কাজগুলো তারা থার্ড পার্টিকে দিত, এবং সেই থার্ড পার্টি এই ওয়ার্কশপে এসেই এই কাজগুলো কমপ্লিট করত। এবং যার এই ওয়ার্কশপটা ছিল তার নাম হচ্ছে বিদ্যাধর। এবার এই বিদ্যাধরকে যখন পুলিশ খুঁজতে যায় তখন তারা দেখে বিদ্যাধর গায়েব। তার মাকে, ওয়াইফকে ট্রেস করা যায়। অ্যাকচুয়ালি বিদ্যাধরের বাড়ি ছিল উত্তরপ্রদেশ। এবার তার মা বলে ছেলের সাথে লাস্ট 2 দিন আগে কথা হয়েছিল, তারপর তো আর কথা হয়নি। তার ওয়াইফ বলে যে বিদ্যাধর আমাকে 2 দিন আগে ফোন করে বলেছিল বাপের বাড়ি চলে যেতে, আমি কারণ জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সে ফোনটা কেটে দেয়। এবার এই বিদ্যাধর তার সাথে চিন্তান উমার পরিচয় কী করে? চিন্তানের যে বাবা ছিল, আমি প্রথমেই বলেছি সে আর্টিস্ট ছিল, এবং সেই আর্টিস্টের একটা হেল্পার ছিল, এবং সেই হেল্পারের ছেলেই হচ্ছে বিদ্যাধর। বিদ্যাধরও এই আর্টের কাজগুলোতে থার্ড পার্টি সোর্সে যত কাজ করতে হতো সে করত। সে অনেক ব্যবসা শুরু করার চেষ্টা করেছিল, কিন্তু যত ব্যবসায়ী সে ধার দেনা করে শুরু করতো না কেন, সব ব্যবসায়ী এক সময় না এক সময় লসে চলে যেত। সে চিন্তানের কাছ থেকে 5 লাখ নিয়েছিল, সে উমার কাছ থেকেও 6 লাখ টাকা নিয়েছিল, যদিও এই টাকাগুলো তাকে কোনোদিনও এদেরকে রিটার্ন করতে হয়নি। পুলিশ কল ডিটেল রেকর্ড
বিদ্যাধরের চেক করছিল, চিন্তানের চেক করছিল। চিন্তানকেও এবার অ্যারেস্ট করা হয়। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে বলে, আমি ওই দিন ছিলামই না মুম্বাইতে, আমি তো ওই দিন ছিলাম দিল্লিতে। পুলিশ সমস্ত কিছু চেক করে জানতে পারে হ্যাঁ চিন্তান ওই সময় দিল্লিতে ছিল, সমস্ত প্রমাণ তার কাছে আছে। কিন্তু দিল্লিতে সে থাকছে মানে সে কোনো সুপারি কিলার বা এই বিদ্যাধরকে দিয়েই খুন করায়নি, এর কোন প্রমাণ আছে? তো ডাউট একটা পুলিশ রেখেই দেয়, কিন্তু সেটা চিন্তানকে বুঝতে দেয় না। তারা বিদ্যাধরকে খুঁজতে শুরু করে। বিদ্যাধরের যত সঙ্গী ছিল, যারা সেদিন এই কাজে হেল্প করেছিল, তাদেরকেও আস্তে আস্তে ট্রেস করা হয়। 3 দিন পর শিবকুমার বলে একজনকে অ্যারেস্ট করা হয়। শিবকুমার বিদ্যাধরের হয়ে কাজ করত। তাকে যখন পুলিশ জিজ্ঞাসা করে সে ওপেন ক্যামেরাতে বলে, বিদ্যাধর আমাকে খুন করতে বলেছিল, তাই আমি জাস্ট বিদ্যাধরের কথাতে খুন করি, আমাকে কোনো টাকা বিদ্যাধর দেয়নি, আমরা দুজন মিলে পালাচ্ছিলাম। যখন ইত্রাসি বলে স্টেশন আসে, ও বলে আমি নেমে যাচ্ছি, আমি নেমে গিয়ে মুম্বাইতে সারেন্ডার করব এবং সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নেব। তুমি গ্রামে চলে যাও, গ্রাম থেকে কোথাও একটা পালিয়ে যাও, আর মুম্বাইতে কোনোদিনও ফিরে এসো না। কিন্তু এরপরে বিদ্যাধর কোথায় যায় কেউ জানে না। অলরেডি শিবকুমার ধরা পড়ে গেছে, সে স্বীকার করে নিয়েছে। আর যে আরও 3-4 সাথে ছিল তাদেরকেও পুলিশ অ্যারেস্ট করে। কিন্তু মেইন যাদের উপর এই কেসে সন্দেহ, এক তো বিদ্যাধর, চিন্তান, এদেরকেই ঠিকঠাকভাবে পুলিশ কাবু করতে পারছে না। এরপর বিদ্যাধর তার মাকে ফোন করে। এইটা পুলিশ যে ফোনের উপর নজর রাখছিল সেটা থেকে তারা জানতে পারে, এবং তার মাকে সে বলে যে মা, আমাকে চিন্তান ফাঁসিয়েছে, চিন্তানই এই খুনটা করতে বলেছিল, কিন্তু এখন চিন্তান আমাকে বলছে তুমি সারেন্ডার করে দাও। ও তো সুযোগ বুঝে সমস্ত প্রমাণ নিজের দিকে করে নিয়েছে, ও খুনের দিন মুম্বাইতেও ছিল না, পুরো আমি ফাঁসবো। তখন তার মা বলে তুমি সারেন্ডার করো। এরপর বিদ্যাধর তার ওয়াইফকেও ফোন করেছিল, ওয়াইফও বলে যে তুমি সারেন্ডার করো, কিন্তু বিদ্যাধর সারেন্ডার করেনি। পুলিশের একটা টিম বিদ্যাধরকে সারা ভারতে খুঁজতে থাকে, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না। এদিকে চিন্তানকে তারা আবার অ্যারেস্ট করেছে, জিজ্ঞাসাবাদ করেছে, অনেক অসঙ্গতি দেখা গেছে। এই চিন্তান যেদিন ওই ফ্ল্যাট থেকে মানে উমাকে লাশ দেখে বেরিয়েছিল, সেদিন সে 3 বার বাই বাই বলেছিল, এবং এই জিনিসটার প্রমাণ সাক্ষ্য দেয় ওই বাড়ির হেল্পার ললিত। যেদিন উমার মৃত্যু হয় সেদিন রাত্রেবেলা চিন্তান ফেসবুকে পোস্ট করে কবি অলবিদা না कहना এই গানটা। কেন সে এই গানটা পোস্ট করেছিল? এর মানে এটা তো না যে সে খুন করেছে। তার সাথে বিদ্যাধরের অনেক কথা হতো। পুলিশ যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে বলে ও আমার হেল্প করতো, আমার কাজ করতো, তো সেই ক্ষেত্রে কথা প্রত্যেক দিনই হতো, ইভেন উমারও হতো। আপনারা চেক করে দেখুন, পুলিশ উমার কল ডিটেল রেকর্ড চেক করে জানতে পারে যে হ্যাঁ এটা সত্যি। একদমই পুরো ব্যাপারটাকে কোর্টে তোলা হয়। কোর্টে 2000 পেজের চার্জশিট দেওয়া হয়। মেন অভিযুক্ত বিদ্যাধর এবং তার টিমকে করা হয়। সেই টিমে আরও 5 জন ছিল, তার সাথে সাথে চিন্তান ছিল। চিন্তান ছিল এই কেসের মাস্টার মাইন্ড। কোর্টে হিয়ারিং চলে এবং এই হিয়ারিং বছরের পর বছর চলতে থাকে। তখনও কিন্তু বিদ্যাধরকে খুঁজে পাওয়া যায়নি। বিদ্যাধর যেদিন এই খুনটা করেছিল, কিভাবে করেছিল, এই প্রত্যেকটা জিনিস পুলিশকে কোর্টে প্রমাণ করতে হবে। তো পুলিশ কোর্টে গিয়ে একটা ঘটনা বলে। অ্যাকচুয়ালি এই চিন্তান কোনোভাবে এই বিদ্যাধরকে প্রভাবিত করেছিল খুন করার জন্য। তো বিদ্যাধর উমাকে ফোন করে বলে যে আমার কাছে একটা ভিডিও প্রমাণ আছে যেখানে আপনি জানতে পারবেন চিন্তানের একটা অবৈধ সম্পর্ক আছে, এবং এই ভিডিওটা আপনি কোর্টে দেখালে আপনি কিন্তু অ্যালিমনির টাকাটা বেশি পাবেন। এবার যেদিন চিন্তান দিল্লি থেকে মুম্বাইতে আসছে এই খবরটা উমা জানতে পারে, সেদিন সে অলরেডি টেনশনে ছিল। সেদিনও বিদ্যাধর তাকে ফোন করে দেখা করতে বলে। দেন উমা তার উকিলকে ফোন করে। এরপর সে তার উকিলকে নিয়ে বিদ্যাধরের যে ওয়ার্কশপ ছিল সেখানে যায়। বিদ্যাধর এবার সেখানে যাওয়ার পরেই তার সাথে উল্টোপাল্টা কথা বলতে থাকে। দেন উমা তাকে সজোরে একটা থাপ্পড় মারে। তারপর ক্লোরোফর্ম দিয়ে উমা এবং তার উকিলকে অজ্ঞান করে দেওয়া হয়। সে ক্লোরোফর্ম পেল কোথা থেকে? অ্যাকচুয়ালি আর্টের কাজ করতে গেলে কয়েকটা ক্ষেত্রে খুব স্বল্প পরিমাণে ক্লোরোফর্ম লাগে, এই কারণে বিদ্যাধরের কাছে ক্লোরোফর্ম ছিল। এবং তারা অজ্ঞান হয়ে গেলে তাদের গলা টিপে হত্যা করা হয়। দেন রাত্রেবেলা একটা টেম্পো করে সেই বডিগুলোকে একটা কাপবোর্ডের বক্সের মধ্যে নিয়ে গিয়ে নালাতে ফেলে দেওয়া হয়। তারা ভাবে কেউ বুঝতে পারবে না, তারা যে যেদিকে পারে পালিয়ে যায়। বিদ্যাধর
তার হেল্পার শিবকুমারকে ধোঁকা দিয়ে সে তো কোথাও একটা চলে যায়। শিবকুমার তো অ্যারেস্ট হয়ে গেছে। এবার সালটা চলে আসে 2023। এদের সবাইকে আজীবন কারাবাস শোনানো হয়। বিদ্যাধর কিন্তু তখনও অ্যারেস্ট হয়নি। 2024 সালে চিন্তন কোর্টে গিয়ে অ্যাপ্লাই করে বেলের জন্য এবং সে বেল পেয়েও যায়। কোর্ট তাকে বলে তোমাকে বেল দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তুমি পালাতে পারবে না, তোমাকে পুলিশ থানায় গিয়ে মাঝে মাঝে হাজিরা দিতে হবে, যেটা চিন্তন এখনও করে যাচ্ছে। এই কেসটা এখনও চলছে এবং বিদ্যাধর এখনও পলাতক। লাস্ট রেকর্ড অনুযায়ী বিদ্যাধরকে গুয়াহাটিতে দেখা গেছে এবং এই গুয়াহাটি থেকে সে কোথায় গেছে সেটা কেউ জানে না। পুলিশ মনে করে এখানে 3টে পসিবল জিনিস হতে পারে। এক, বিদ্যাধর নেপালে পালিয়ে গেছে, হয়তো সে বাংলাদেশেও পালিয়ে যেতে পারে। আর একটা যেটা হওয়ার চান্স প্রবল আছে, এই চিন্তন কোনোভাবে এই বিদ্যাধরকেও হাপিস করে দিয়েছে বা অন্য কেউ হাপিস করে দিয়েছে। এটা জাস্ট একটা পুলিশের থিওরি, আমি জাস্ট ডেসক্রাইব করলাম। এটা নাও হতে পারে, আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না। এখানে ছিল আজকের একটা রহস্যময় ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।